ডাকটা শোনা মাত্রই নিজানা হুট করে ডুকরে কেঁদে উঠল। কায়েফ থমকে গেল। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? সকালেও তো স্বাভাবিক ছিল। নিজানা মুখ তুলে তাকানোর সাহস পেল না, বরং নত মুখে অশ্রু বিসর্জন দিতে লাগলো। কায়েফ কিছুটা দ্বিধা নিয়ে ওর পাশে বসলো, নিজানার মতোই শূন্যে পা ঝুলিয়ে। নিজানা তার মাথাটা আরও নুইয়ে ফেলল। আকাল বৃষ্টির মতো ঝরতে থাকা চোখের পানিটুকু সে আড়াল করতে চাইছে। প্রচণ্ড বাতাসের দোলায় নিজানার অবিন্যস্ত কেশ রাশি মুক্ত হয়ে উঠছে। রেশমি চুলের সেই অবাধ্য গুচ্ছ বরাবরই এসে কায়েফের মুখে আঘাত করছে। কায়েফ চুলগুলো সরালো না, বরং সেই চঞ্চল স্পর্শটুকু অনুভব করে খুব শান্ত গলায় শুধালো, কি হয়েছে বলবি তো? আমাকে বলতে এত দ্বিধা কিসের? এভাবে এখানে বসে কাঁদছিস কেন? নিজানা ধরা গলায় অস্ফুট উত্তর দিল, সেদিন কলেজে একটা পরীক্ষা হয়েছিল। আমি আমি ১০০তে মাত্র ৫২ পেয়েছি। কায়েব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু নিজানার বিষণ্ণ মুখশ্রীর দিকে তাকিয়ে এসে হাসি চেপে নিল পরম যত্নে। শান্ত গলায় সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, না হয় এবার নম্বর একটু কম এসেছে, পরের বার ঠিকঠাক পরীক্ষা দিস। তাছাড়া এটা কোনো কেবল সামান্য একটা ক্লাস টেস্ট। নিজানা যেন কথাটার মাঝে কোনো সান্ত্বনা খুঁজে পেল না, কম্পিত গলায় বলল, আমি কোনোদিন পরীক্ষায় ৮০ নিচে পাইনি কাইফ, এমনকি ছোটোখাটো ক্লাস টেস্টেও না। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি পড়াশোনা থেকে অনেক দূরে ছিটকে যাচ্ছি। আমার কোচিং বন্ধ হয়ে গেছে, পড়াশোনাও প্রায় লাঠে উঠতে বসেছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি কেন আমার সাথে এমনটা করলো? কেন আমায় একটু সময় দিল না? আমি বাক্যটা আর শেষ হলো না। কান্নার তীব্র বেগ আবারও তার ঠোঁট কাঁপিয়ে ডুকরে উঠল। কায়েফ অপলক নজরে নিজানার আরক্ত মুখের দিকে চেয়ে রইল। বাতাসের ঝাপটায় চোখ মেলা দেয়, তবুও তার দৃষ্টি নিজানার বিষণ্ণতায় নিবদ্ধ। কি বলা উচিত বা কিভাবে এই ব্যাকুলতা থামানো যায় তা তার জানা নেই। সে শুধু জানে এই কান্নার শব্দ তার সহ্য সীমার ছাড়িয়ে যাচ্ছে। অবচেতন মনেই সে নিজানার মাথাটা নিজের কাঁধে টেনে নিল। ঠিক সেই মুহূর্তেই ঝুমঝুম শব্দে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। নিজানা তখনও কাঁদছে। সেই নোনা জল বৃষ্টির ধারার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। কায়েফ নিজানার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ করে জানা। আচ্ছা, এরপর থেকে মন দিয়ে পড়িস। পড়া নিয়ে যখনই কোনো সমস্যা পড়বি আমায় বলিস, আমি তোকে সব বুঝিয়ে দেব। আমি তো এখন বাড়িতেই আছি। কলরব ছাদে এসেছিল নিজানাকে খুঁজতে। আন্তাসা বরাবরই কল করছে। পুরো বাড়িতে কোথাও তাকে না পেয়ে কলরব ভেবেছিল নিজানা বোধহয় এখানেই থাকবে, কিন্তু তার পা আর সামনে এগোলো না। বৃষ্টির ঝাপটায় ঝাপসা সেই দৃশ্যপটে নিজানা আর কায়েফকে এভাবে পাশাপাশি দেখে সে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অতপর কোনো বাক্য ব্যয় না করেই সে নিঃশব্দেই ফিরে গেল। তখনকার সেই মুহূর্তের পর পুরো দিনটাই নবনী আর দিব্যের সামনে আসেনি। সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। দিব্য তা স্বচ্ছ করার ফুরসত পায়নি। অফিস থেকে ফিরে দিব্য সারা বাড়ি খুঁজে বেড়ালো। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর, কোথাও নবনী নেই। আশ্চর্যের বিষয় হলো দিয়াও নিরুদ্দেশ। কায়েফের কাছ থেকে অপহরণকারীর ঘটনা শোনার পর থেকেই দিব্যের বুকের ভেতরে তোলপাড় চলছিল। সে তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে এসেছে। এমনকি ফেরার পথে থানায় গিয়েও খোঁজখবর নিয়ে এসেছে। অস্থিরতা বাড়তে থাকার উপায় না পেয়ে সে অলেখাকে খুঁজতে শুরু করলো। বসার ঘরেই তাকে পাওয়া গেল। দিব্য দ্রুত পায়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু, দিয়া আর নবনী কোথায়? আমি সারা বাড়ি খুঁজেও তো ওদের কোথাও দেখছি না। ছেলের অস্থিরতা দেখে অলেখাও বেশ অবাক হলেন। তিনি ভ্রুকুচকে বললেন, কোথাও দেখেছিস মানেটা কি? ওরা যাবেই বা কোথায়? মিলু আপন মনেই টিভি দেখছিল। সন্ধ্যা হলেই সে স্টার জলসায় মোহময় জগতে ডুবে দেয়। সিরিয়াল দেখা তার প্রত্যহিত নেশার মতো। সে একবার ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত গলায় বলল, বড় ভাবিকে তো কিছুক্ষণ আগেই দেখলাম দিয়ামণিকে নিয়ে বেরিয়ে যেতে, গাড়িতে করে কোথাও একটা গেল। অলেখা চমকে উঠে বললেন, গাড়িতে করে? কিন্তু কোথায় গেল? মিলু পুনরায় টিভির পর্দায় মন দিয়ে বলল, তা তো আমি জানি না, ওভাবে হুট করে বেরিয়ে গেল যে জিজ্ঞাসা করার সুযোগটাই পেলাম না। বাইরে ঝড়ের দাপটে প্রকৃতি যেন দিশেহারা। অযোধ্যারায় বৃষ্টির সাথে পাল্লা দিয়ে মাঝে মাঝে শব্দ করে বজ্রপাত হচ্ছে। কালো মেঘের বুক চিরে আলো রেখাগুলো নকশা এঁকে দিয়ে পরক্ষণেই মিলিয়ে যাচ্ছে। জানলার পাশে দাঁড়িয়ে মৌনিতা অপলক তাকিয়ে আছে বাইরের দিকে। একসময় এই মেঘের গর্জন শুনলে সে ভয়ে সিটিয়ে যেত, অথচ সময়ের সাথে সাথে সে ভয়টা কোথায় যেন হারিয়ে গেছে। এখন এই উত্তাল পরিবেশটাই তার কাছে ভীষণ ভালো লাগছে। ঠিক তখনই পেছন থেকে দুটো হাত তাকে খুব যত্ন করে জড়িয়ে ধরল।
হঠাৎ এই ছোঁয়ায় মৌনিতা একটু চমকে উঠলেও পর মুহূর্তেই তার চেনা সেই পুরুষালী পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই সে নিশ্চিত হলো মানুষটাকে। কাব্য মৃদু হেসে ওর কাঁধে চিবুক রাখলো, হালকা স্বরে বলল, বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, অথচ আমার ছোঁয়ায় তোমার চমকে যাওয়াটা এখনও গেল না। এই অভ্যাস কবে বদলাবে? কদিন পরেই তো আমরা দাদু দাদি হয়ে যাব। মৌনিতা শান্ত গলায় জবাব দিল, তখনও তোমার কাছেই হবে না কাব্য, আমার জন্য সময় তোমার তখনও হবে না। কথাটা কাব্যের মনে গিয়ে বিঁধল। ডাক্তারদের জীবনটা এমনই হয়, চাইলেই নিজের আপন মানুষের জন্য কিছুই সময় বের করা যায় না। সে একটু অসহায় কণ্ঠে বলল, তুমি তো সবই বোঝো মৌনিতা। মৌনিতা আলতো করে মাথা নাড়ল। সে সত্যিই বোঝে, তাই তো তেমন একটা অভিযোগও সে করে না। কিন্তু মাঝে মাঝে একাকিত্বের মেঘগুলো মনের ভেতরে জমে গিয়ে বড্ড বিষণ্ণ লাগে। এখন ইহান আর ইভানকে নিয়েই তার সারাটা দিন কেটে যায়, তবুও কাব্যের একটু সঙ্গের অভাব সে অনুভব করে। কাব্য আবারও প্রশ্ন করল, তোমার কি মন খারাপ? কোনো কিছু হয়েছে কি? মৌনিতা সহজভাবে বলল, না তো, কিছু হয়নি। আমিও কিন্তু তোমাকে খুব ভালো বুঝি মৌনিতা। জানি। জেনে বুঝে তবে কেন এভাবে আমায় কষ্ট দিচ্ছ? মৌনিতা একটু চুপ থেকে ম্লান হাসল। কাব্যের চোখের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, আমি বড়জোর নিজেকে কষ্ট দিতে পারি কাব্য, কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কাব্য কিছু সময় অপলক দৃষ্টিতে মৌনিতার বিষণ্ণ মুখটা দেখল। এই মুখটা তার খুব চেনা, তবুও আজ যেন সেখানে কোনো এক অজানা অভিমান লুকিয়ে আছে। প্রতিদিন মৌনিতা এত বায়না করে যেন কাব্য একটু দ্রুত বাড়ি ফেরে। কাব্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার এই মহান পেশার মাঝে মধ্যেই সব কিছু সময় কেড়ে নেয়। আজ সে অনেক কাজ ফেলে তাড়াতাড়ি ফিরেছে শুধু মৌনিতার জন্য, অথচ মেয়েটার মন তবুও ভালো হচ্ছে না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কাব্য অপরাধীর গলায় বলল, তুমি বোধহয় আমাকে বিয়ে না করে অন্য কাউকে বেছে নিলে বেশি সুখী হতে। আমার আজকাল খুব আফসোস হয় মৌনিতা। আমাকে বিয়ে না করলে হয়তো তোমার জীবনটা অন্যরকম হতো, অনেক বেশি হাসি খুশি হতো। কথাটা শুনে মৌনিতা মুখ তুলে তাকালো। তার চোখের কোণে অশ্রু টলমল করছে, মুখে মৃদু হাসি। কাব্যের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কিন্তু আমার একদমই আফসোস হয় না কাব্য। এমনকি আমার সামনে যদি দ্বিতীয়বার কোনো সুযোগ আসে, তবে আমি আবারও তোমাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। কাব্যের বুকটা ধক করে ওঠে। একটু ঝুঁকে মৌনিতার গালে আলতো করে চুমু খায়, চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মৌনিতা, বিশ্বাস করো। তোমার থেকেও হয়তো অনেকটা বেশি। কখনো যদি সুযোগ আসে, তবে কথা দিচ্ছি আমি তা প্রমাণ করে দেখাবো। রাতের নিস্তব্ধতায় ঘেরা নির্জন পথ। ঝড়ের দাপটে কমে এলেও বৃষ্টির তোড় কমেনি একটু, বরং অবিরাম ধারায় ঝরেই পড়ছে। দু একটি গাড়ি ছাড়া পুরো রাস্তা একদম ফাঁকা। পেছনের সিটে নবনীর কোল ঘেঁষে কুঁকড়ে বসে আছে ছোট্ট দিয়া। বাইরের আকাশটা এখনও মেঘে ঢাকা। নবনীর ফোনটা বেশ কিছুক্ষণ ধরেই একটানা বেজে চলেছে। ওপাশ থেকে দিব্য কল করে যাচ্ছে বারবার, কিন্তু নবনী ইচ্ছা করে রিসিভ করছে না। মায়ের নীরবতা দেখে দিয়া কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করলো, মাম্মা, আমরা এই মাঝরাতে নানু বাড়ি কেন যাচ্ছি? পাপা কেন আমাদের সাথে যাচ্ছে না? মেয়ের হঠাৎ এমন প্রশ্নে নবনী একটু থমকে গেল। সামনে নিয়ে আলতো হেসে বলল, পাপ্পার সাথে মাম্মার আড়ি হয়ে গেছে, তো তাই মাম্মা নানুর কাছে কদিন বেড়াতে যাচ্ছে। পাপ্পা যখন সরি বলবে তখন আমরা আবার ফিরে আসবো। দিয়া বড় বড় চোখ করে শুধালো, পাপা কি তোমাকে বকেছে? নবনী না সূচক মাথা নাড়তে দিয়ার মুখটা গম্ভীর হয়ে এলো। সে যেন গভীর কোনো চিন্তায় ডুবে গেল। খানিক বাদে কৌতূহলী গলার মতো বলল, পাপা তো গুড বয়, কাউকে বকে না। তুমি কি কোনো দুষ্টুমি করেছিলে মাম্মা? সত্যি করে বলো তো। নবনী হেসেই ফেলল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে খুব নিরীহ মুখে বলল, একদম না সোনা, মাম্মাও তো খুব লক্ষ্মী মেয়ে। তোমার পাপাই ইদানিং দুষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায় না, ঠিক কিনা বলো? দিয়া এবার আরও দ্বিধায় পড়ে গেল। তার ছোট্ট মাথায় বাবা মায়ের এই মান অভিমানের হিসাব মিলছে না। এদিকে ফোনের ওপাশে দিব্যের ব্যাকুলতা নবনী অনুভব করতে পারছে। রাগ থাকলেও মনে হলো অন্তত তারা যে ঠিক আছে সেটা জানিয়ে দেওয়া দরকার, নয়তো লোকটা দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়বে। ফোনটা রিসিভ করে সে দিয়ার হাতে ধরিয়ে দিল। ফিসফিস করে বলল, পাপাকে বলে দাও তো আমরা কোথায় যাচ্ছি। নবনী ফোনটা লাউড স্পিকার দিয়ে দিতেই দিয়া আদুরে গলায় বলল, হ্যালো পাপা, ইটস মি দিয়া।
মেয়ের কণ্ঠস্বর কানে যেতেই দিব্যের বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। দীর্ঘ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, কিন্তু মনের অস্থিরতা তাতে বিন্দুমাত্র কমল না। ব্যাকুল হয়ে দ্রুত প্রশ্ন করল, সোনা, তোমার মাম্মা কোথায়? দিয়া তার ছোট্ট হাতের মুঠোয় ফোনটা জানালো। মাম্মা আমার পাশেই বসে আছে। জানো পাপ্পা, আমরা গাড়িতে করে নানু বাড়ি চলে যাচ্ছি। মেয়ের মুখে এমন কথা শুনে দিব্য যেন আকাশ থেকে পড়ল। তার বিশ্বাসই হচ্ছে না যে নবনী এত রাতে দিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছে। সে অত্যন্ত অবাক হয়ে বলল, নানু বাড়ি যাচ্ছ? কিন্তু কেন? মাম্মাকে ফোনটা দাও তো শোনো, আমি কথা বলবো। দিয়া খুব সহজ স্বরে উত্তর দিল, মাম্মা অ্যাংরি, তোমার উপর ভীষণ রাগ করে আছে। তোমার সাথে মাম্মার কাটতি হয়ে গেছে না, তাই মাম্মা কথা বলবে না। দিব্যের বুকটা এবার সত্যি সত্যি ধক করে উঠল। সামান্য কথা কাটাকাটি থেকে নবনী যে এতটা রাগ করবে আর এই দুর্যোগের রাতে বাড়ি ছেড়ে চলে যাবে তা সে ভাবতেও পারেনি। বাইরের যে আবহাওয়া, তাতে যে কোনো সময় বড় কোনো বিপদ হতে পারে। দিব্য ব্যাকুল হয়ে অধৈর্য গলায় বলল, পাপ্পা সব কিছুর জন্য সরি, তুমি প্লিজ মাম্মাকে ফোনটা দাও। দিয়া ফোনটা কান থেকে সরিয়ে মায়ের দিকে তাকালো। নবনী শক্ত করে মাথা নেড়ে বুঝিয়ে দিল সে কোনোভাবেই কথা বলবে না। মনের ভেতর জমে থাকা অভিমান থেকে সে বিড়বিড় করে নিজেকে নিজেই বলল, ডুবে মরুকুনি, তাও আমি কথা বলবো না। দুর্ভাগ্যবশত দিয়া বিড়বিড় করা কথাগুলোকেও পাপ্পার জন্য পাঠানো বার্তা ভেবে বসলো। পুনরায় ফোনটা কানে ধরে বলে দিল, পাপ্পা, মাম্মা বলল যে ডুবে মরুকোণে, তাও কথা বলবে না। মেয়ের মুখে এমন অভাবনীয় কথা শুনে ওপাশে দিব্য চমকে উঠে বলল, হোয়াট? নবনী আতঙ্কে শিউরে উঠল। তার নিজের মনে বলা কথা যদি এইভাবে হুবহু বলে দেবে সেটা সে বেমালুম ভুলেই গিয়েছিল। সে তড়িঘড়ি করে দিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাইনটা কেটে দিল। ওদিকে দিব্য একটা দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলে ফোনটা বিছানায় রাখলো। সে আবারও কয়েকবার চেষ্টা করলো কল করার, কিন্তু নবনী আর ফোন ধরল না। অস্থিরতার মাঝেই দেখলো আরশাদ তালুকদার ঘরে ঢুকলেন। দিব্য নিজেকে কিছুটা সামলে নিয়ে ধীর স্থিরে প্রশ্ন করলো, কিছু বলবে আব্বু? আরশাদ তালুকদার ধীর পায়ে এগিয়ে এসে চিন্তিত গলায় বললেন, শুনলাম বৌমা নাকি দাদুকে নিয়ে কোথায় চলে গেছে। তোমার মা তো এই নিয়ে সারা বাড়ি মাথায় তুলেছে। কিছু জানতে পারলে ওরা কোথায়? মেয়েটা কিন্তু এই দুর্যোগের রাতে বেশ নির্বোধের মতো কাজ করলো। দিব্য নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, নবনীর বাপের বাড়ি গেছে আব্বু, এইমাত্র কথা হলো, ওরা ঠিক আছে, চিন্তার কিছু নেই। আশা তালুকদার ছেলের দিকে কিছুটা সন্দেহভাজন দৃষ্টিতে তাকালেন। দিব্যের চেহারায় অস্থিরতা তার অভিজ্ঞ চোখে ধরা পড়ল। তিনি আবারও জিজ্ঞেস করলেন, কিন্তু এভাবে হঠাৎ কোথায় গেল? তোমরা মাঝে কি কোনো বড়সড় ঝগড়া হয়েছে? দিব্য একটু বিব্রত বোধ করল। বাবার সরাসরি প্রশ্নে উত্তর দেওয়ার মতো কোনো জুৎসই ভাষা সে খুঁজে পেল না। আশা তালুকদার ছেলের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি সামান্য হেসে কৌশলে প্রসঙ্গ বদলে দিলেন, বললেন, ঔষধের নতুন যে ফ্যাক্টরিটা খোলার কথা ছিল সেখানে কিছু ঝামেলা চলছে। তুমি কাল বা পরশুর মধ্যে সময় করে একবার দেখে এসো। আর শোনো, থানায় গিয়েছিল তো, নতুন কিছু জানতে পেরেছ? এক মুহূর্তের জন্য দিব্যের চোয়াল শক্ত হয়ে উঠল। সে মাথা নেড়ে গম্ভীর গলায় বলল, লোকটা সাধারণ কোনো অপহরণকারী নয় আব্বু, ওর মূল লক্ষ্য ছিল আমার মেয়েকে তুলে নেওয়া। আমি ঠিক বুঝতে পারছি না এসব কে করছে বা কেন করছে, তবে কিছুটা আন্দাজ করতে পারছি হয়তো। ছেলের কথা শুনে আরশাদ তালুকদার বেশ চিন্তিত হয়ে পড়লেন। পরক্ষণেই তার মনে কোনো এক পুরনো আশঙ্কার ছায়া ভেসে উঠল। তিনি বেশ কৌতূহলী এবং কিছুটা শাসানো সুরে বললেন, কারা তারা? দিব্য, আমি তোমাকে যা করতে বারণ করেছিলাম তুমি কি শেষ পর্যন্ত সেটাই করেছো? বাবা সোজাসুজি প্রশ্নে দিব্য কিছুটা থতমত খেয়ে গেল। আমতা আমতা করেই শুধু বলল, আব্বু আমি। আশা তালুকদারের গলার স্বর সপ্তমে চড়ল। তিনি ধমকে উঠে বললেন, একদম চুপ। আর ইউ ক্রেজি? তুমি কি নিজের বাবার চেয়েও বেশি বুঝতে শিখেছো? আমি বারণ করা সত্ত্বেও এই কাজ তুমি করলে কি করে? কোম্পানির মুনাফা বাড়াতে গিয়ে তুমি নিজে আর এক পরিবারে সবার জীবন বিপদে ফেলে দিলে। এখন এই পরিমাণ কি হবে তুমি ভেবে দেখেছো? আশাদ তালুকদারের চেহারায় প্রচণ্ড রাগের ছাপ স্পষ্ট। দিব্য পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে শান্ত স্বরে বাবাকে বোঝানোর চেষ্টা করল, শোনো আব্বু, বিষয়টা এখনো পর্যন্ত গোপন আছে, এটা অন্য কারো জানার কথা নয়। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। আমি তোমাকে জানাইনি, তাহলে বাইরের কেউ কিভাবে জানবে? হয়তো অপহরণের চেষ্টাটা অন্য কোনো কারণে ছিল। তবুও তুমি চিন্তা করো না,
আমি সব খোঁজ নিচ্ছি। যদি দেখি সত্যিই কোনো ঝুঁকি আছে তবে আমি প্রজেক্টটা ছেড়ে দেব, ঠিক আছে? ছেলের কথায় আশাদ তালুকদার শান্ত হলেন না। তিনি আরও কিছু কড়া কথা শুনিয়ে দিয়ে প্রচণ্ড রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। তার প্রস্থানের পর দিব্য দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। যন্ত্রণায় তার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। অস্থিরতা সইতে না পেরে অভ্যাসবশত সে নবনীকে ডাকতে গেল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল নবনী বাড়িতে নেই। এক মুহূর্তের জন্য দিব্য নিজেকে খুব অসহায় বোধ করল। মনের ভেতরের এই চরম অস্থিরতা কমানোর জন্য এই মুহূর্তে তার আর দিয়ার সঙ্গ খুব দরকার ছিল। ঝড়ের সেই উন্মাতাল তাণ্ডব এখন অনেকটাই স্মিত হয়ে এসেছে। বাইরের উত্তাল প্রকৃতি শান্ত হওয়ার চারপাশের পরিবেশ এখন বেশ শীতল। নিজানের ঘুমটা ভাঙল কার যেন চড়া গলার ধমকের শব্দে। বিকেলে বৃষ্টিতে ভেজার পর থেকেই শরীরটা কেমন যেন ম্যাচম্যাচ করছিল, তাই ঘরে এসে শুয়ে পড়েছিল। কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল তা নিজেই খেয়াল নেই। নিজানা বিছানা থেকে উঠে বসলো, চোখ কচলে নিয়ে পাশে রাখা চশমাটা পুনরায় চোখে পড়ল সে। ব্যালকনি থেকে কলরবের গলার আওয়াজ আসছে। সে কারোর সাথে কথা বলছে ফোনে। হঠাৎ কলরবের মুখ থেকে একটি অশ্রাব্য গালি বেরিয়ে আসতেই নিজানা অস্বস্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। সে খাট থেকে নেমে ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যেতে দেখলো কলরব রাগের মাথায় নিজের ফোনটা মেঝেতে ছুঁড়ে মারল। আচমকা শব্দে নিজানা আতঙ্কে চিৎকার করে উঠল। কলরব ঝট করে পেছনে ফিরল, দেখলো নিজানা নিজের মুখের সামনে দু হাত আড়াআড়ি করে কুকুরে দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখে যে কেউই বুঝবে ও কতটা ভয় পেয়েছে। কলরব প্রচণ্ড বিরক্ত হয়ে রুক্ষ গলায় বলল, কি সমস্যা তোর? যখন তখন এভাবে ভূতের মতো চলে আসিস কেন? মোবাইলটা তোর থুতমায় লাগলে কি হইতো? নিজানা বেশ ঘাবড়ে গিয়েছিল। কলরব যে ভীষণ রেগে আছে তা ওর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু কেন তা নিজানা জানে না। পরিস্থিতির চাপে সে মুহূর্তে কোনো কথা খুঁজে পেল না। শেষমেশ আমতা আমতা করে নিচু স্বরে বলল, খিদে। কলরব যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারল না। সে ভ্রু কুঁচকে কর্কশ গলায় বলল, কি? নিজানা এবার নিজের মুখ থেকে হাত নামিয়ে নিল। কলরবের মেজাজ খারাপ জেনেও সে সাহস করে ওই একটু কাছে এগিয়ে এলো। তারপর সরাসরি বলল, আমার খিদে পেয়েছে, আমি খাবো। কলরবের মেজাজ আগের থেকেই চড়েছিল। নিজানার এই অহেতুক কথা শুনে তা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। এখন এই কথা বলার মানে তার মাথায় ঢুকছে না। তবুও নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, খাবি তো আমি কি করব? নিজানা খুব সহজভাবে উত্তর দিল, রান্না করবে। কলরব থমকে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। ভ্রু কুঁচকে অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললি তুই? সেদিনের মতো নুডলস রান্না করে দাও না প্লিজ। কলরবের কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, পারবো না। আমি কি তোর বাবার চাকর? এত বড় মেয়ে হয়েছিস, সামান্য এই কাজটা নিজে করতে পারিস না? নিজানা ঠোঁট উল্টে নির্লিপ্ত গলায় বলল, সামান্য নুডলসই তো, এটা নিয়ে এত ভাব দেখানোর কি আছে? কলরব আর কথা বাড়ালো না। সে মেঝের উপরে এদিক ওদিকে তাকিয়ে নিজের আছাড় মারা ফোনটা খোঁজার চেষ্টা করলো। ইরা মেয়েটা তাকে প্রচণ্ড বিরক্ত করছে। এমনকি মাঝরাতেও অন্য নাম্বার থেকে কল দিয়ে যাচ্ছে অনবরত। ফোনটা একটু দূরেই ছিটকে পড়েছে। 3 ক্যামেরার আইফোনের অবস্থা বেশ বেহাল। খুব জোরেই আছাড় পড়েছে, স্ক্রিনের দশা দেখলেই বোঝা যায়। কলরব ফোনটা কুড়িয়ে নিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, তুই তো সেই সামান্য কাজটুকু পারিস না। সকালের রান্নাটা যে তোর ছিল না তা খেয়েই বুঝে গিয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে তোকে আমি কেন রান্না করে খাওয়াবো? যেন গম্ভীর মুখে বলল, মাঝরাতে রান্না করে দিলে 500 টাকা দেব, এবার হবে তো? কলরব তাজ্জব বনে গেল। তার পুরনো কথা আজ তাকেই ফিরিয়ে দিচ্ছে মেয়েটা। নিজানা তখন ঠোঁট টিপে হাসছে। কলরব নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, কিন্তু ওটা তো জঘন্য ছিল, তাই না? সমস্যা নেই, কষ্ট করে খেয়ে নেব। কলরব দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে খাটের এক কোণে বসলো। হাতের ফোনটার দিকে তাকিয়ে অন্যমনস্কভাবেই বলল, নিজে গিয়ে রান্না কর। মেয়ে মানুষ হয়ে এতটুকু কাজও জানিস না। শ্বশুর বাড়িতে গেলে তো এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের করে দেবে। কাজের বেলা নেই, শুধু আছে বড় বড় কথা। নিজানা এগিয়ে গিয়ে কলরবের সামনে দাঁড়ালো। কলরব একবার মুখ তুলে ওর দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। নিজানা বলল, সত্যি খুব খিদে পেয়েছে, তুমি তো জানো আমি রাতে কিছু খাইনি, এমনকি দুপুরেও না খেয়েছিলাম। কলরব এবার বিরক্তিতে কপালে হাত দিয়ে অসহিষ্ণু গলায় বলল, তো আমার মাথা কেন খাচ্ছিস মা? আমি কি তোকে না খেয়ে থাকতে বলেছিলাম? আমাকে একটু শান্তিতে থাকতে দিবি? নিজানা আর কোনো তর্ক করলো না। মানে একটু আঘাতও পেয়েছে মনে হয়। কলরবের কথার পিঠে কথা বলার মতো শক্তিটুকুও যেন তা সরিয়ে দেওয়ার নেই। পেটের ভিতরে খিদের জ্বালাটা এখন
অসহ্য হয়ে উঠেছে, তবুও খাওয়ার ইচ্ছে আর হচ্ছে না। কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে গিয়ে আবারও খাটে গায়ে এলিয়ে দিল। নিজানাকে পুনরায় শুয়ে পড়তে দেখে কলরব যেন আবারও বিরক্ত হলো। বসা থেকে উঠে দাঁড়ালো, ভ্রু কুঁচকে কর্কশ গলায় বলে উঠল, সমস্যা কি তোর? আবার শুয়ে পড়ছিস যে? কি ভেবেছিস আমি রান্না করে এনে তোর মুখের সামনে ধরবো আর তুই গেলবি? অত বিলাসিতার সুযোগ নেই, চুপচাপ নিচে চল আমার সাথে। কলরবের ধমক শুনে নিজানা বিছানা থেকে নেমে আসলো। কলরব তার ভাঙা ফোনটা খাটের উপরে অযত্নেই ফেলে রেখে কটকট করে ঘর থেকে বেরিয়ে গেল। নিজানা নিজের মনেই একটু হাসলো। কলরবের এই খিটখিটে স্বভাবের আড়ালে যে একটু প্রশ্রয় লুকিয়ে আছে সেটা সে ঠিকই বুঝতে পেরেছে। নবনীর চোখে ঘুম নেই। বিছানায় হেলান দিয়ে সে আধো অন্ধকারে বসে আছে। মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তাকে কুরে কুরে খাচ্ছে। বয়সের সাথে তীব্র অভিমান মিশিয়ে হুট করেই একটা সিদ্ধান্ত নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু এখন কেমন যেন পস্তাতে হচ্ছে। অন্তত অলেখাকে একটা খবর দিয়ে আসা উচিত ছিল। আসার পর থেকেই আনিকা কেমন যেন সন্দেহের চোখে দেখছেন। বারবার কারণ জানতে চেয়েছেন, কিন্তু নবনী প্রতিবারই এড়িয়ে গেছে। হঠাৎ কোনো এক অস্ফুট শব্দে নবনী পাশে শোয়া দিয়ার দিকে তাকালো। মেয়েটা তার কোল ঘেঁষে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছোট্ট দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঘুমের ঘরেই অবুঝ মনে হয়তো কিছু একটা বলার চেষ্টা করছে। নবনী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দিয়াকে এভাবে আগলে রাখার মধ্যে এক গভীর প্রশান্তি আছে, যা নবনীর তপ্ত মনটাকে মুহূর্তেই জড়িয়ে দিল। অথচ বিকালের মুহূর্তটির কথা মনে পড়তেই নবনীর বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। আর একটু এদিক ওদিক হলেই হয়তো দিয়া আজ তার কাছে থাকতো না। ভাবতেই নবনীর চোখের পাতা ভিজে উঠল। সেই সাথে দিব্যের ওপরে জমানো অভিমানটা যেন আরও গাঢ় হয়ে এলো। ঠিক তখনই দরজায় টোকা পড়ার শব্দ শোনা গেল। বাইরে থেকে আনিকার কণ্ঠস্বর ভেসে এলো, নবনী, নবনী, ঘুমিয়ে পড়েছিস নাকি? একটু দরজাটা খোল, দরকার আছে। মাঝরাতে মায়ের এমন ডাক শুনে নবনী কিছুটা অবাক হলো। অতি সাবধানে দিয়ার হাতের বাঁধন আলগা করে সে উঠে দাঁড়ালো। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো আনিকা বেশ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। মেয়ের দিকে একবার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নিজের হাতের ফোনটা নবনীর দিকে বাড়িয়ে দিল। নবনী কিছুই বুঝতে না পেরে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। আনিকা চাপা স্বরে বললেন, জামাই ফোন করেছে। নিজের ফোন কোথায় রেখেছিস যে সে শেষমেশ আমাকে ফোন দিল? মায়ের কথায় নবনী যেন আকাশ থেকে পড়ল। দিব্য তালুকদার শেষ পর্যন্ত সোজাসুজি শাশুড়িকেই ফোন করে বসলো। যে মানুষটা সারাক্ষণ ভদ্রতা আর সৌজন্যবোধের বুলি আওড়ায়, সে এই মাঝরাতে এমন কাজ করতে পারলো। নবনী বাধ্য হয়ে ফোনটা কানে ধরল। খুব ছোট করে শুধু বলল, জি। আনিকা লক্ষ্য করলেন মেয়ের গলার স্বরে বিন্দুমাত্র কোমলতা নেই, অদ্ভুত নির্লিপ্ততা। তবে কিছু বললেন না। ওপাশ থেকে দিব্যের গম্ভীর গলা ভেসে এলো, এখন নিজের ফোন থেকে আমাকে একটা কল দাও, নয়তো আমি এই মুহূর্তে রওনা দেব, আর নয়তো এখনও সোজা ওখানে চলে আসবো। নবনীর মনটা বিরক্তিতে ভরে উঠল। তবে দিব্যের গলার স্বরটা কেমন যেন অন্যরকম শোনালো আজ, একটু ক্লান্ত, কিছুটা ধরা। নবনী কোনো কথা না বাড়িয়ে ফোনটা আনিকার হাতে ফিরিয়ে দিল। আনিকা কপালে ভাঁজ ফেলে বললেন, তোর ফোনে হয়েছেটা কি? জামাই বলল জরুরি কি একটা নাকি খুঁজে পাচ্ছে না সে, অফিসের দরকারি কাগজ নাকি কি সব। বড্ড অস্থির হয়ে ফোন করেছে। ছেলেটার কত সংকোচ বোধ হয়েছে কে জানে। খুব দরকারি না হলে কি আমাকে কল করতো? নবনী মনে মনে অবাক হলো। বাহ, দিব্য তালুকদার তো বেশ গুছিয়ে মিথ্যে বলতে পারেন। কি চমৎকার বাহানা তৈরি করেছেন মাঝরাতে শাশুড়িকে ফোন দেওয়ার জন্য। লোকটা যেমন অহংকারী, তেমনি নিজেকে বড্ড বেশি জ্ঞানী ভাবেন। নবনী আমতা আমতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। বোধ হয় ফোনটা সাইলেন্ট করা ছিল, আম্মু খেয়াল করিনি। আমি দেখছি, তুমি গিয়ে ঘুমাও। কি যে করিস না। আনিকা গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা যেতেই নবনী বিছানা থেকে দূরে একটা চেয়ারে গিয়ে বসলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠল। 51টা মিস কল। বিরক্তির চোটে কখন যে ফোনটা সাইলেন্ট করে রেখেছিল তার নিজেরই মনে নেই। এতগুলো কল লোকটা তাকে করেছে। নবনী দ্রুত নিজেকে সামনে নিল। না, কিছুতেই দুর্বল হওয়া চলবে না। নিজের যে তার আত্মসম্মান ধরে রাখতে হবে। ফোন অবশ্য তাকে করতে হলো না। তার আগেই দিব্য আবার কল দিল। নবনী ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো তপ্ত কণ্ঠ, গভীর ঘুমটাকে নষ্ট হয়ে গেল। নবনী নিজেকে সংযত রাখলো না, ঝাঁঝালো গলায় বলল, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কাণ্ডজ্ঞান কি সব হারিয়ে ফেলেছেন? মাঝরাতে নিজের শাশুড়িকে কল দিয়ে ঘুম থেকে জাগালেন কেন আপনি? হ্যাঁ, সারাক্ষণ তো আমায় বলেন নবনী তোমার কমন সেন্স কোথায়, তা আপনার কমন সেন্স এখন কোথায় গিয়ে লুকিয়ে আছে শুনি?
দিব্য ওপাশ থেকে মৃদু হাসলো। বিছানায় বসেছিল, এখন আছোয়া হয়ে একটু আরাম করে বসলো সে। ধীর স্বরে বলল, আস্তে কথা বলো, একটু দম নিয়ে নাও। বাহ, তুমি তো রাগ করতেও জানো। আজ প্রথম দেখলাম। মাঝ রাতে কি শুধু ফাজলামো করার জন্যই ফোন করেছেন? আমার ঘুমের রাস্তা বন্ধ করে দিয়ে তুমি শান্তিতে ঘুমাবে, সেটা কি করে হয়? মাথার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, এর মধ্যেই কাজ করতে হচ্ছে। এক কাপ কফি করে দেওয়ার মতো কেউ নেই পাশে। ঘর ফাঁকা, বিছানা ফাঁকা। ভাবতে পারছো আমার অবস্থাটা? নবনীর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। দিব্যের ভাঙা কণ্ঠস্বর শুনে মনের অজান্তেই এক চিলতে দুশ্চিন্তা উকি দিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করল। কাঠখোট্টা গলায় বলল, সেসব আমাকে কেন বলছেন? আমি কাছে থাকা বা না থাকাতে আপনার কি বা যায় আসে? আর এই ফোন করার উদ্দেশ্যটা কি? শুধু আমার ঘুম নষ্ট করা? দিব্য একটু চমকালো। মেয়েটা যতটা ভেবেছিল তার চেয়েও অনেক বেশি রেগে আছে, কিন্তু ওই রাগের উৎসটা ঠিক কোথায় তা সে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছে না। নিজেকে শান্ত রেখে বলল, আচ্ছা, আমি কি সত্যি খুব বড় কোনো ভুল করেছি? দেখো নবনী, আমার মনে হয় না আমি এমন কিছু করেছি যার জন্য তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটা বড্ড ছেলে মানুষ হয়ে গেল না? সবাই কি ভাবছে বলো তো? নবনী তিক্ত কণ্ঠে বলল, লোকে কি ভাববে তাতে আমার বই গেছে। আর আপনার তো কোনোদিনও ভুল হতেই পারে না, আপনি তো ভুলের ঊর্ধ্বে। আপনি আপনার মতো থাকুন না। আমাকে ছেড়ে আসা নিয়ে এত কথা বলছেন কেন আপনি? আপনি কি আমায় কোনোদিনও ধরে রেখেছিলেন যে আমার ছেড়ে আসাতে আপনার কষ্ট হবে? দিব্য মৃদু হেসে বলল, আমি তো ছোট মানুষ, তাই হয়তো বুঝিনি কিভাবে মানুষকে ধরে রাখতে হয়। আপনি বলে দিলে না হয় পরের বার একদম কোলে বসিয়ে রাখবো, কিন্তু দয়া করে কি একবার বলবে আমার অপরাধটা ঠিক কোথায়? চলে যদি যেতে চাইলে তবে একা কেন গেলে না? আমার মেয়েকেও সঙ্গে নিয়ে গেলে। ওকে ছাড়া যে আমি। বাকি কথাগুলো দিব্যর কণ্ঠেই আটকে রইল, পূর্ণতা পেল না। আমার মেয়ে শব্দটা শোনা মাত্রই নবনী চিৎকার উঠল। খবরদার, দিয়াকে যদি শুধু আপনার মেয়ে বলেছেন তো একদম ভালো হবে না বলে দিলাম। দিব্য নরম গলায় বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিল্যাক্স। তোমার মেয়ে মানে আমাদের মেয়েকে কেন এইভাবে নিয়ে গেলে? তুমি তো খুব ভালো করে জানো ওকে ছাড়া আমি থাকতে পারি না। নিজেও থাকলে না, ওকেও নিয়ে গেছো। নবনীর চোখের কোণে অশ্রু চিকচিক করে উঠল। গলার কাছে একদলা কান্না এসে দলা পাকিয়েছে। এই মুহূর্তে কথা বলতে গেলেই দিব্য বুঝে ফেলবে যে সে কাঁদছে। তার মানে দিব্য তাকে ফেরানোর জন্য নয়, বরং শুধু দেওয়ার জন্যই এতক্ষণ ব্যাকুল হয়েছিল। নবনী তার এই অবহেলার যন্ত্রণা সহ্য করতে পারল না। সে কোনো মতে নিজেকে শক্ত করে বলল, শুনে রাখুন, দিয়াকে আমি আপনার কাছে কখনোই দেব না। ও আমার কাছেই থাকবে। আপনি নিজের জীবন নিয়ে কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা। কিন্তু দিয়ার জীবন নিয়ে আমি আর আপনাকে ছিনিমিনি খেলতে দেব না। শুধুমাত্র আপনার এই নির্লিপ্ত থাকার জন্যই আজ আমি ওকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। দিয়ার ওই বাড়িতে ফিরবে না একদম। ও আমার সাথেই থাকবে, নয়তো কি জানে আবার কখন কার নজর পড়বে ওর উপর, আর আপনি সব নিয়তির হাতে ছেড়ে দিয়ে দিব্যি ঘুরে বেড়াবেন। দিব্য বাধা দেওয়ার চেষ্টা করে বলল, নবনী, আমার কথাটা তো একবার শোনো। খবরদার, আর একটা ফোনও করবেন না আপনি আমাকে। যদি করেন তবে এই মুহূর্তে আমি আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। মনে রাখবেন যে শুধু আপনার একা নেই, আমারও আছে। বলেই নবনী আর কোনো উত্তরের অপেক্ষা করলো না। প্রচণ্ড ক্ষোভে আর অভিমানে ফোনটা মুখের উপরেই কেটে দিল সে। কলরবের পিছু পিছু রান্নাঘরে পা রাখলো নিজানা। কলরব ততক্ষণে চুলায় পাতিল বসিয়ে দিয়েছে, আপন মনে গুনগুন করে গান গাইছে। নিজানা কিছুটা অবাকই হলো। ছেলেটার গুমট মেজাজ তবে কেটে গেছে ভেবেই সে মনে মনে স্বস্তি পেল। নিজানা ওর পাশে গিয়ে দাঁড়াতেই কলরব পেঁয়াজ কাটতে কাটতে একবার আট চোখে তাকলো। তার চিল্লের স্বরে বলে উঠল, দেখ, এই সামান্য কাজটুকু তুই করতে পারিস না। নিজানা কোনো পাল্টা জবাব দিল না, বরং খুব মন নিয়ে ওর কাজ দেখতে লাগলো। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তার বিরক্ত ধরল। কলরব যেখানে কাটিং বোর্ড রেখে কাটাকাটি করছে তার পাশের স্ল্যাবটা বসার জন্য বেশ জুটছুই। নিজানা কয়েকবার লাফ দিয়ে সেখানে ওঠার চেষ্টা করলো, কিন্তু উচ্চতার কারণে পারল না। কলরব এবার বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। কোনো কথা না বলে এসে নিজানার কোমরে দুই হাত রেখে এক ঝটকায় উঁচু করে তাকে তার উপরে বসিয়ে দিল। নিস্পৃহ গলায় বিড়বিড় করলো, জীবনটা তো আমার তেজপাতা, হাতে একটা জ্যান্ত ননির পুতুল ধরিয়ে দিয়েছে সবাই মিলে। নিজানা হতভম্ব হয়ে চেয়ে রইল, অথচ কলরবের মধ্যে কোনো ভাবান্তর নেই। সে যেন অতি স্বাভাবিক কোনো কাজ ছেড়ে আবার নিজের কাজে ডুবে গেল। নিজানা ঠোঁটের কোণে মৃদু হাসি চেপে এক হাতে গাল ভর দিয়ে ওকে দেখতে লাগলো। তবে নিজানার নজর এখন আর পেঁয়াজ কাটার দিকে নেই, তা স্থির হয়েছে কলরবের উপর। তার
টু ব্লক স্টাইলের কাটা এলোমেলো অবাধ্য চুলগুলো কপালে লেপ্টে আছে, ঢেকে দিয়েছে চোখের অধিকাংশ। পরনের কালো টি শার্টের বিপরীতে ও শরীরে দৃশ্যমান ফর্সা অংশগুলো যেন চকচক করছে। নিজানা নিজের হাতের দিকে তাকিয়ে মনে মনে একটা তুলনা করার চেষ্টা করলো। তোর কলরবি যেন বেশি ফর্সা। মনে মনেই বেশ বিরক্ত হলো সে। একটা ছেলের গায়ের রং এত ফর্সা হওয়ার কি দরকার ছিল? শুধু কি রং, ছেলেটা দেখতেও সুদর্শন। হঠাৎই কলরব মাথা তুলে তাকাতে নিজানা চট করে চোখ সরিয়ে নিল। কলরব তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পরখ করে জিজ্ঞেস করলো,